চলতি মাসেই দেয়া হবে জুলাই সনদ বললেন আলী রিয়াজ। এই সপ্তাহের আলোচনায় দৃশ্যমান অগ্রগতির আশা। আবু সাইদ হত্যা ও 6 মরদেহ পোড়ানোর মামলার আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির, চলছে শুনানি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে জাতীয় নাগরিক পার্টির বৈঠক, গুরুত্ব পাচ্ছে দলের প্রতীক ও প্রবাসী ভোট। এবং আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কায় চিকিৎসকরা, নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শ। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। যে কোনো মূল্যে চলতি মাসে ঐক্যমত্য কমিশন জুলাই সনদ প্রণয়ন করতে চায় বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আজ ঐক্যমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এই কথা জানান। এই সপ্তাহের মধ্যে এই বিষয়ে আরও অগ্রগতি হবে বলে আশা করেন তিনি। আজ 11:30 থেকে শুরু হয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। প্রধান বিচারপতি নিয়োগ ও তত্ত্বাবধায়ক সরকার সহ 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আবারও সংলাপে বসেছে রাজনৈতিক দলগুলো। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রংপুরে আবু সাইদ হত্যা ও ঢাকার আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে পৃথক প্রিজন ভ্যানে আলোচিত এই দুটি মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 10 জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় পলাতক 26 আসামিকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। সবশেষ রোববার আলোচিত এই মামলার মোট 30 আসামির মধ্যে গ্রেপ্তার 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে গত 2 জুলাই আশুলিয়ায় গণহত্যা ও 6 জনের লাশ পোড়ানোর মামলায় 16 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি 5 সদস্যের প্রতিনিধি দল। রোববার বেলা 11টার দিকে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক শুরু হয়। গত 22 জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। আবার তার আগে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য 17 এপ্রিল একই প্রতীক চায়। এছাড়া দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে। গত বুধবার জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে শাপলা ছাড়াই 115টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি, যা ওই দিনই আইন মন্ত্রণালয়ে ভোটিংয়ের জন্য পাঠানো হয়। এবার অন্যান্য প্রসঙ্গ। আগস্ট ও সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে, এই আশঙ্কায় এখন থেকেই শুধু সরকার নয়, প্রতিটি নাগরিক সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা জানান চিকিৎসকরা। জ্যামিতিক হারে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যাও বাড়বে বলে জানান তারা। বলেন, ডেঙ্গু মরণঘাতী কোনো রোগ নয়, সঠিক সময়ে প্রয়োজনীয় ব্যবস্থাপনাই পারে এর প্রতিকার করতে। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় কাউসার আহমেদ রিপোর্ট করেছেন। বাংলাদেশে আবারও বাড়ছে ডেঙ্গু জ্বরের আতঙ্ক। গবেষণায় দেখা গিয়েছে দেশের প্রায় সব জেলায় এডিস মশার ঘনত্ব আশঙ্কাজনক হারে বেড়েছে। হাসপাতালগুলোতেও বাড়ছে এসব রোগী, কোথাও কোথাও মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে সেই পরিস্থিতি মোকাবেলায় তৈরি রয়েছে হাসপাতালগুলো। ডেঙ্গু ভাইরাসটায় কোনো স্পেসিফিক রেমিডি নেই, এটা কিন্তু জাস্ট ম্যানেজমেন্ট, মোস্টলি ফ্লুইড ম্যানেজমেন্ট। তা আমাদের যেহেতু এটা ডেঙ্গু ডেডিকেটেড হসপিটাল এবং ডক্টর নার্সেস আর ভেরি মাচ ট্রেন্ড অন ইট, আমরা কিন্তু রেগুলার বেসিসে তাদের ট্রেনিংও দিয়ে থাকি। এই জন্য আমাদের একেবারে ক্যালকুলেটেড ফ্লুইড ম্যানেজমেন্ট হয়ে থাকে। এইখানে ডেটটা খুবই কম। তো সেটা হচ্ছে সবার দায়িত্ব, সেই জানুয়ারি মাস থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত টানা 1 বছর, কেন বছর পর বছর কিন্তু ডেঙ্গু নিয়ে আমাদের কাজ করা সবারই দায়িত্ব। কোনো একটা সেক্টর কিন্তু একা সম্ভব পারবে না, সেটা জনগণ সম্পৃক্ত হয়ে যদি কাজ করে তাহলে সম্ভব। কারণ ডেঙ্গু বংশ বিস্তার হচ্ছে বাসা থেকেই। বাসার মধ্যে ফুলের টব, এসি, ফ্রিজের পানিটা রেখে দিলে 3 দিন পর সেখানে ডেঙ্গু মশা ডিম পারে। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই সমন্বিত উদ্যোগ এবং ব্যক্তি পর্যায়ে জনসচেতনতা ছাড়া রক্ষা নেই বলে মনে করেন
চিকিৎসকরা। চিকুনগুনিয়াতে মৃত্যুর রেটটা অনেক কম, যার ফলে আমাদের উদ্বেগ হল ডেঙ্গু নিয়ে, তার মৃত্যুর রেটটা যেখানে বেশি আমাদের হচ্ছে। সেই জন্য অবশ্যই ডেঙ্গু নিয়ে ভাবতে হবে, চিকুনগুনিয়া নিয়ে, যেহেতু এই মশাটা তো বংশবিস্তার তো করছে কীভাবে সেটা জানা দরকার। আমরা যদি বংশবিস্তার রোধ করতে পারি তাহলে তো দুইটাই আমাদেরকে, তিনটা যে এডিস দিয়ে যেগুলো ছড়াচ্ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা, সেগুলো অবশ্যই প্রতিরোধ করা যাবে। উই আর কনসার্ন অন দ্যাট ট্রিগার, যে আমাদের কিন্তু ডেঙ্গুর যেটা 4টা ভেরিয়েন্ট রয়েছে, ডেন 1, 2, 3, 4, এটার মধ্যে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ডেন 2, যেটাতে কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি হয় এবং ডেঙ্গু শক সিনড্রোম হয়। এই ভেরিয়েন্টটা কিন্তু বাংলাদেশে খুব প্রিভ্যালেন্ট। এই জন্য আমাদের খুবই কেয়ারফুল থাকতে হবে, কোনোভাবেই যেন ডেঙ্গু না হয়, কারণ ডেঙ্গুকে হেলা করার কোনো সুযোগ নাই। কারণ কারো যদি শক সিনড্রোম হয়ে মৃত্যু ঘটে, সেটা কিন্তু তার জন্য খুবই পরিবারের জন্য প্রচণ্ড লস, এবং এই জন্য আমাদের সচেতন হতে হবে। জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু ফগিং বা ওষুধ ছিটানো যথেষ্ট নয়, বাস্তব ভিত্তিক ও বিজ্ঞান নির্ভর পরিকল্পনা দরকার। ডেঙ্গু ইজ ভেরি স্মার্ট মসকুইটো। আপনি জানেন যে এডিস মসকুইটো কিন্তু কন্ট্রোল করা ভেরি ডিফিকাল্ট। নাগরিক দায়িত্ব কিন্তু অনেক বেশি, সবাই মিলে একসাথে কাজ করলে সম্ভব ডেঙ্গু নিয়ন্ত্রণ করা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, এবার জুলাই অভ্যুত্থান স্মরণে আমাদের বিশেষ আয়োজন আমাদের জুলাই। গত বছর এই সময়েও দীপক কুমার ও বিউটি ঘোষের ঘর আলো করে থাকত 6 বছরের একমাত্র মেয়ে রিয়া গোপ। তবে জুলাই অভ্যুত্থানে ঘাতকের বুলেট কেড়ে নিয়েছে ছোট্ট সেই শিশুটির প্রাণ। সন্তান হারানোর সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি এই পরিবারটি। রোমান চৌধুরীর তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ওয়ালি সিদ্দিকী। 19 জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল পুরো দেশ। সেদিন বিকেলে নারায়ণগঞ্জে নিজ বাড়ির ছাদে খেলছিল 6 বছরের শিশু রিয়া গোপ। গোলাগুলির শব্দ শুনে মেয়েকে ঘরে আনতে ছাদে যান রিয়ার বাবা। ঠিক এই সময়ে একটি বুলেট শিশু রিয়ার মাথা ভেদ করে চলে যায়। কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হার মানে 6 বছরের শিশুটি। এই ঘটনার পর আজ পর্যন্ত গণমাধ্যমের সামনে আসেনি রিয়ার শোকাহত পরিবার। এদিকে কার গুলিতে নিহত হলো রিয়া গোপ, এ নিয়ে রয়েছে ধোঁয়াশা। এই ঘটনার জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে তৎকালীন সরকার, শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জে তাদের দোসর। তারা যে গুলিগুলি করেছে সেই গুলির কারণে কিন্তু এই 6 বছরের শিশু রিয়া গোপ, যিনি একটা বিল্ডিংয়ের ছাদের মধ্যে অন্যান্য বাচ্চাদের সাথে খেলতেছিল, সেই অবুঝ শিশুকেও তারা হত্যা করেছে, যেটা আসলে একটি মানে ভাষায় প্রকাশ করার মতো না। তার এত নরবশ হয়ে গেছিল যে সেরে আন্দোলন বা এরা ক্ষমতা টিকে রাখার জন্য কে কোন ধর্মের, কে বাস্তব, কে মন, সে কোনটা সে তোয়াক্কা করে নাই। সর্বত দেখলাম একটা মাসুম বাচ্চা, একটা নিষ্পাপ মেয়ে মারা গেল, যার কারণে পুরা নারায়ণগঞ্জ পুরা বাংলাদেশটা নাড়া দিল, যেটা কি হয়ে গেল। ছাদের উপর থেকে হেলিকপ্টারের যে গুলি, এটা এখনো পর্যন্ত সরকারের সংশ্লিষ্ট বাহিনী কিন্তু জানে কারা এই গুলিটা করেছে। যার নেতৃত্বে সেই দিন ডিউটি ছিল, তাকে জনসম্মুখে তার বিচারের ফয়সালা ঘোষণা করা হোক এবং তার উপযুক্ত শাস্তি হোক। কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মার পানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গত 1 সপ্তাহ ধরে উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া, 12 মাইল টিকটিকিপাড়া ও মুসলিমপুর ও আশপাশের প্রায় 6 কিলোমিটার এলাকায় এই ভাঙন শুরু হয়েছে। তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, হুমকির মুখে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসত ভিটা, বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ পদ্মা নদী রক্ষা পাওয়ার বেড়িবাঁধ। হাসিবুর রহমান রিজুর রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। কুষ্টিয়ার পদ্মায় পানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বিশেষ করে জেলার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া, 12 মাইল টিকটিকিপাড়া ও মুসলিমপুর এবং আশেপাশের প্রায় 6 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রবল ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি। মারাত্মক হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ পদ্মা নদী রক্ষা পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ।
চরম আতঙ্কে রয়েছে অন্তত 10,000 নদী তীরবর্তী মানুষ। সাগর মুন্সিপাড়া, 12 মাইল, মসলিমপুর, এই 3টা গ্রাম নদীগর্ভে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে সব নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এইটুকু যদি না রক্ষা হয় তাহলে 50,000 বাড়িঘর বিলীন হয়ে যাবে, নদীগর্ভে চলে যাবে। বিলীন হয়ে গেছে হাজার হাজার বিঘি সম্পত্তি, প্রায় 2-4 হাত 10-12,000 লোকের বাস এখানে, বুঝলেন। এই মাঠটা সব বিলীন হয়ে চলে যাচ্ছে, খালে কোনো কিছু তো হয় না। আমার কলার বাগানও চলে গেছে, এখন আমরা খাইটি খাওয়া আমার আপাতত বাড়িটুক আছে। আরে মাঠ যা ছিল সব ভাঙিয়েছে, সব চলে গেছে, এখন অল্প খানিক জায়গা আছে, তাও এখন ভাঙতেছে। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন ভাঙন প্রতিরোধে খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। ভাঙন সংগঠিত হচ্ছে, তো এই এলাকাগুলোতে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করার জন্য আমরা ইতিপূর্বে যে প্রকল্প চলমান, সেই প্রকল্পের আওতায় IWM কর্তৃক ফিজিবিলিটি স্টাডি কাজ চলমান রয়েছে। এই ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হওয়ার পরে আমরা এই অংশটুকু প্রায় 6.72 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ গ্রহণ করব। কোনো আশ্বাস নয়, দ্রুত ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেবে সরকার, এমনটাই দাবি নদীপাড়ের মানুষের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা বিএনপি আয়োজিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় অর্থনৈতিক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট খোরশেদ আলম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট রফিক শিকদার। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এ সময়ে নবগঠিত সকল উপজেলা ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ দাঁড়িয়ে নিজেদের পরিচয় দেন। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। চলতি মাসেই দেয়া হবে জুলাই সনদ, বললেন আলী রিয়াজ। এই সপ্তাহের আলোচনায় দৃশ্যমান অগ্রগতির আশা। আবু সাইদ হত্যা ও 6 মরদেহ পোড়ানোর মামলার আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির, চলছে শুনানি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে জাতীয় নাগরিক পার্টির বৈঠক, গুরুত্ব পাচ্ছে দলের প্রতীক প্রবাসী ভোট। এবং আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কায় চিকিৎসকরা, নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।